অতুলের জীবন ছোট থেকেই দারিদ্রতার মধ্যেই কাটে। ওর গরিব বিধবা মা অন্যের বাড়িতে এঁঠো বাসন মাজার কাজ করত। অন্যদিকে অতুল জুতো পালিশ করে কিছু টাকা রোজগার করত। কিন্তু কিছুদিন পরে জানতে পারা গেল অতুলের মায়ের টিবি হয়েছে, তাই এখন উনি শয্যাশায়ী। অতুল দিনরাত্রি পরিশ্রম করে চলল, কিন্তু ওর পরিশ্রমে সেই সামান্য অর্থ ওর মাকে বাঁচাতে পারল না। এরপর 12 বছরের অতুলের উপর তার 8 বছরের বোন নিধির দায়িত্ব পড়ল। ও ফুটপাতে বসে লোকের জুতো পালিশ করে পয়সা রোজগার করতে লাগলো। তারপরে একদিন, জুতো পালিশ করে নিন না কাকু। না রে, জুতো পালিশ করবো না। সাহেব, জুতো পালিশ করে নিন না, না হলে আমার বোনটা না খেয়ে থাকবে। মানে কি? আমার বোনের আমি ছাড়া আর কেউ নেই। আমি জুতো পালিশ করে আমি আর আমার বোনের পেট চালাই। এই শুনে রাজবীরের ওর ওপর দয়া এলো। তো জুতো পালিশ করে তুমি আর কতই বা কামাও? তুমি এক কাজ করো, আমার এক হোটেল আছে, সেখানে তুমি আজ থেকে চাকরি করো। তোমার কাজ হবে সাফ সাফাই করা আর খদ্দেরদের খাবার পরিবেশন করা। তার বদলে তুমি মাইনের সাথে কিছু টিপ হিসাবেও এক্সট্রা উপার্জন করতে পারো। সত্যি কথা বলছেন সাহেব? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, ওখানে কি কি খাবার বানানো হয়? ডাল, ভাত, রুটি, চিকেন, পনির সব কিছুই রান্না হয়। আর তুমি চাইলে তোমার বোন আর তুমি ওখানেই খেতে পারো। পরের দিন থেকে সে ওরকমটাই করলো। সে তার বোনকে নিয়ে হোটেলে গেল, আর হোটেলে গিয়ে মশলার গন্ধে ওরও চিকেন খেতে খুব ইচ্ছে করলো। দাদা রে, গন্ধে যে আমার জিভে জল চলে এলো। চুপ কর বোন, এখন তুই একপাশে বসে থাক আর আমাকে কাজ করতে দে। এরপর অতুল খদ্দেরদের খাবার দিতে লাগলো। যে খদ্দেররা অনেক বেশি অর্ডার করত, তারা পুরো খাবার খেতে না পারলে বাকিটা ফেলে দিত। আর একবার ওই প্লেট তুলে অতুল আর নিজেকে সামলাতে পারল না, আর ওই এঁঠো খাবারটা একটা ঠোঙা করে এনে কিছুটা দূরে বসে থাকা ওর বোনের কাছে নিয়ে এলো। আর এরপর ওরা দুজনে মিলে ওই চিকেন আর রুটি খেলো। এইভাবেই কিছু বছর কেটে গেলে একদিন রাজবীর অতুলকে বলল, অতুল, সমস্ত গ্রাহক তোমার খুব প্রশংসা করে, তাই আমি চাই যে এবার তুমি রান্নাঘরের সমস্ত কাজকর্মও শিখে নাও, বুঝলে? ঠিক আছে সাহেব। ওই দিন থেকে অতুল রান্না করতে শুরু করলো, আর কিছুদিনের মধ্যেই ও খুব ভালো রান্না করতে শিখে নিল, বিশেষ করে চিকেন রুটিটা। এখন থেকে সব গ্রাহকরা ওর হাতে চিকেন রুটি অর্ডার করত, তাই ওর সাথে কাজ করা অন্য লোকেরা ওকে হিংসে করতে লাগলো। তারপরে একদিন, আমি ভালো করেই জানি অতুল, এই চুরিটা তুই করেছিস। না না, এটা মিথ্যে কথা, আমি কোনো চুরি করিনি। তখনই সেখানে রাজবীরও চলে আসে। এত চেঁচামেচি কিসের? আর কে চুরি করেছে? মালিক, আমি একে চুরি করতে দেখেছি, বিশ্বাস না হলে ওর পকেটটা চেক করে নিন। রাজবীর ওর পকেটে হাত দিয়ে দেখলো যে পকেটে 2000 টাকা রয়েছে। আসলে ওই টাকাটা বাবলু ওর পকেটে রেখে দিয়েছিল। ওই টাকা দেখে রাজবীর রেগে গিয়ে বলে, কি কমতি রেখেছিলাম আমি? ফুটপাত থেকে তুলে এনে তোকে আমি কাজ দিয়েছিলাম, আর তুই চুরি করলি? না সাহেব, আমি চুরি করিনি। মায়ের দিব্যি সাহেব, বেরো এখান থেকে, আমি কিচ্ছু শুনতে চাই না। রাজবীর অতুলকে কাছ থেকে তাড়িয়ে দিলে বাবলু খুবই খুশি হয়, কারণ সে তো এটাই চেয়েছিল। এ কি দাদা, আজকে কি চিকেন রুটি বাঁচেনি? আজকের পর আমি আর কোনোদিন তোর জন্য রুটি চিকেন আনতে পারবো না বোন, কারণ মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কেন? অতুল নিধিকে সব কথাই বলে। দাদা, তুই তো খুব ভালো চিকেন রুটি বানাস, তাহলে তুই নিজের কাজ শুরু কর না, অন্যের কাজ কেন করবি? অতুল কোনোদিনই এইভাবে ভাবেইনি, তাই ওর বোনের আইডিয়াটা ওর ভালোই লেগেছিল। তাই সে ভাবলো চিকেন রুটি স্টল দেবে। এতদিন ওই হোটেলে কাজ করে ও এইটুকু পয়সা তো রোজগার করেই ছিল, আর দুদিনের মধ্যেই ও কাজ শুরু করে দিল, আর সবাইকে ভালো চিকেন রুটি বানিয়ে খাওয়াতে লাগলো। আর সব লোকরা ওর কাছে চিকেন রুটি খেতেই আসতে লাগলো। সকালে সে 1 গামলা চিকেন বানাতো, আর সন্ধে হতে না হতে সব শেষ হয়ে যেত। এই করে ওর বেশ রোজগার হতে লাগলো। অন্যদিকে অতুলের হাতের চিকেন না পেয়ে রাজবীরের হোটেলে গ্রাহকের সংখ্যা কমতে লাগলো, কারণ ওরা চিকেন রুটিতে সেই স্বাদ পাচ্ছিল না যেটা অতুলের হাতে ছিল। তাই ওরা সবাই অতুলের স্টলেই চলে গেল। রাজবীরের হোটেল প্রায় বন্ধ হতেই বসলো। তখনই একদিন সে বাবলুকে কারোর সাথে কথা বলতে শুনে নিল। আরে আমি ওই অতুলের ওপর মিথ্যে চুরির অপবাদ দিয়ে ওকে তাড়িয়ে দিয়েছি এখান থেকে। আমিই ক্যাশ বাক্স থেকে 2000 টাকা চুরি করে ওর পকেটে ঢুকিয়ে রেখেছিলাম, দিলাম শালাকে তাড়িয়ে। এই শুনে রাজবীর নিজের ভুলটা বুঝতে পারে, তাই সে খুঁজতে খুঁজতে অতুলের স্টলে গিয়ে পৌঁছালো। আমাকে ক্ষমা করে দে অতুল, সবাই তোকে চিনতে পেরেছিল, শুধু আমিই তোকে চিনতে ভুল করেছিলাম। আমি ভুলেই গেছিলাম যে তুই এই কাজ করতেই পারিস না। সাহেব, আমি আপনার টাকা নয়, প্রতিভা চুরি করেছিলাম,
তাই আমি আজকে এই জায়গাতে এসেছি। অতুল, তোমার হোটেলে তুমি ফিরে চলো, না হলে যে হোটেলটা বন্ধ হয়ে যাবে। না সাহেব, আমি আর যাব না। আমি আর কদিনই বা আপনার অধীনে কাজ করব বলুন? কিন্তু আপনি চিন্তা করবেন না, আর কিছুদিনের মধ্যেই আমার বোনের পড়াশোনা শেষ হয়ে গেলে আমি বোনকে নিয়ে মুম্বাইয়ে চলে যাব। আমি ওখানে চলে গেলে আপনার খদ্দের আবার ফিরে আসবে। তোর সমস্ত ইচ্ছা পূরণ হোক বাবা, ভগবান তোর মঙ্গল করুক। এতদিন স্টলে কাজ করে অতুল ঠিকঠাক টাকাই জমিয়ে ফেলেছিল। নিধির পড়াশোনা শেষ হলেই ওরা মুম্বাইয়ে চলে যায় আর নিধিকে ওখানে একটা ভালো কলেজে ভর্তি করে দেয়। আর ওখানে ও নিজের চিকেন রুটি স্টল খুলে দেয়। ওর হাতে চিকেন রুটি মুম্বাইয়েও কামাল করে দিল। লোকেদের ভিড় ওর স্টলে উপচে পড়ল। লোক অনেক দূর থেকে ওর হাতে চিকেন রুটি খেতে এলো। ওর অনেক রোজগার হতে লাগলো, প্রায় একদিনে 1000 টাকা করে। এইভাবে ওর দারিদ্রতা শেষ হয়ে যায় আর ও জীবনে সফলতা পায়। আজ এক সামান্য চিকেন রুটি বিক্রেতার মুম্বাই শহরে একটা বড় বাড়ি আর একটা বড় হোটেল ছিল। রাজগড় নামে গ্রামে অরুণ আর বিকাশ নামে 2 বন্ধু থাকে। দুজনেই পরিশ্রম করে নিজেদের সংসার চালাতো। এতে ওদের খুব বেশি রোজগার হতো না বলে ওরা দুজন মিলে ঠিক করে যে একটা ব্যবসা শুরু করবে। ধ্যাত, দিনরাত কুত্তার মতো খেটে একদম বিরক্ত হয়ে গেছি আমি। তাই এবার এমন একটা কাজ করতে হবে যাতে লাভ হবে বেশি আর পরিশ্রম হবে কম। আর এমনটা একমাত্র ব্যবসাতেই সম্ভব। কিরে বিকাশ, চল ভাই দুজন মিলে ব্যবসা করি। কিন্তু অরুণ, মানে আরে এসব কি আউ করছিস? আগে বল আমার উপর ভরসা আছে কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকা দিতে রাজি, কিন্তু আগে এটা তো বল যে কি কাজ করব। শোন, আমরা সবজির ব্যবসা করব। গ্রামে কৃষকদের কাছ থেকে সস্তায় মাল তুলে নেব আর শহরে গিয়ে ওগুলোকে অনেক দামে বেচবো। কিন্তু কৃষকদের কাছ থেকে কম দামে কেন কিনবি ভাই? সব থেকে বেশি পরিশ্রম তো ওরাই করে। শোন ভাই, ব্যবসা করতে গেলে কিন্তু মনের কথা শুনলে হবে না, শুনতে হবে মগজের কথা। ওই দুজন বন্ধু মিলে সবজির ব্যবসা শুরু করে আর কিছুদিনের মধ্যেই ওরা ভালো মুনাফা অর্জন করে নেয়। এইভাবেই 1 মাস কেটে গেলে বিকাশের স্ত্রী প্রিয়া ওকে একদিন বলল, শোনো, তুমি কি টাকা পেয়ে গেছো? কারণ বাড়িতে এসব বাজার শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ প্রিয়া, আমি তো আজকেই যাচ্ছিলাম অরুণের কাছে ব্যবসার হিসেব নিতে। তুমি জানো, আমি আর অরুণ মিলে এবছর খুব ভালো ব্যবসা করেছি। আমরা 1 বছরে যা কামালাম না, গোটা বছর চাকরি করেও তা কামাতে পারতাম না। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। আচ্ছা, তবে আমি এলাম। অরুণ আজকে আমায় ডেকেছে ওর বাড়িতে হিসাবটা বুঝে নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি এসো, বাজারও তো আনতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসবো। আর শোনো, তুমি আজকে না ঘিয়ে লাড্ডু বানাবে। হাতে অনেকদিন পরে টাকা আসছে, একটু মিষ্টিমুখ হয়ে যাক। আর ঘিটা যাতে দেশি হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বানাবো। বিকাশ খুশি মনে অরুণের বাড়িতে গেল, কিন্তু গিয়ে দেখলো যে ওর বাড়িতে তালা ঝুলছে। এ কি, অরুণের ঘরে তালা দেওয়া কেন? আরে ভাই, অরুণ কাল রাতে ঘর ছেড়ে পালিয়ে গেছে, শালা আমার ভাড়াটাও দেয়নি। কি, অরুণ চলে গেছে? হে ভগবান, আমার সব টাকা যে ওর কাছে। দাদা, আপনি জানেন ও কোথায় গেছে? না ভাই, ও কোথায় গেছে সেটা আমি জানি না। হে ভগবান, এবার কি হবে? আমার সব টাকা যে ওর কাছে, ওকে আমি কোথায় খুঁজবো? এভাবে ঘর ছেড়ে পালানোর একটাই মানে, ও সব কিছু নিয়েই পালিয়ে গেছে। না না, এ এ হতে পারে না। আমি যে আমার সর্বস্বকে দিয়েছিলাম ব্যবসা করার জন্যে। না না, ও ও এভাবে পালিয়ে যেতে পারে না। বিকাশ মন খারাপ নিয়ে বাড়িতে ফিরে আসে। তুমি এসে গেছো, কিন্তু তোমাকে এরকম লাগছে কেন? কি হয়েছে গো? এরপর বিকাশ ওকে সব কথা বলে। প্রিয়া, আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ছোটবেলার বন্ধু আমাকে এভাবে ঠকাবে। ওর সাথে ব্যবসা করতে গিয়ে যে আমি চাকরিটাও ছেড়ে দিয়েছি। না, আমি আজকের পর থেকে আর কারোর উপর বিশ্বাস করব না। তুমি চিন্তা করো না গো, আমরা দুজন মিলে কোনো না কোনো কাজ করে নেব। আর আমিও কোনো কাজ দেখছি। পরের দিনই দুজনের স্বামী স্ত্রী কাজের খোঁজে বেরিয়ে যায়, কিন্তু 4-5 দিন হয়ে গেলেও ওরা কোনো কাজ পায় না। এখন কি হবে প্রিয়া? আমরা যে কোনো কাজই পাচ্ছি না। তখনই প্রিয়ার বাইরে থেকে একটা ফেরিওয়ালার আওয়াজ শুনলে ওর মাথায় একটা আইডিয়া আসে। শোনো না, আমরা দুজন মিলে নিজেদের একটা ব্যবসা শুরু করি, তুমি কি বলো? হ্যাঁ, তুমি বলছো তো ঠিকই, কিন্তু আমরা কি বানাবো? আমরা যে ফুচকা, মোমো, চাউমিন এসব কিছুই বানাতে পারি না। হ্যাঁ, তবে সাম্বার চাউল তো বানাতেই পারি। মানে? শোনো না, তুমিই তো সবসময় বলো যে আমি সাম্বার চাউল খুব ভালো বানাতে পারি। হ্যাঁ মা, তোমার হাতে সাম্বার চাউলের তো ব্যাপারটাই আলাদা। তোমরা জানো কি,
একদিন যখন আমি এই সাম্বার চাল স্কুলে নিয়ে গেছিলাম, ওরা ভাবলো আমি বাজার থেকে কিনে এনেছি। ব্যাস, আর কি, ওরা দুজন ঠিক করে নেয় যে ওরা এবার সাম্বার চাউলই বিক্রি করবে, আর সেই জন্য ওদের টাকার দরকার ছিল। তাই প্রিয়া মঙ্গলসূত্র বন্ধক দিয়ে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এলো, আর তার পরের দিন থেকেই সাম্বার চাউল বিক্রি করতে লাগলো। আর এই কাজে তাকে বিকাশও সাহায্য করলো। প্রিয়া, সব তৈরি? আমি কি লোকেদের ডাকতে শুরু করব? হ্যাঁ গো, সব রেডি। এরপর বিকাশ খদ্দেরদের ডাকতে শুরু করলো। আসুন আসুন, সবাই এসে সুস্বাদু সাম্বার চাউল খান। এক প্লেট মাত্র 40 টাকা, আসুন। এইভাবে ও খদ্দেরকে ডাকতে শুরু করে, আর 40 টাকা প্লেট জেনে খদ্দেরও আসতে লাগলো। কি 40 টাকা প্লেট? আরে বাহ, এত খুব সস্তা। এক প্লেট দাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নিন আপনার সাম্বার চাউল। প্রিয়ার হাতে বানানো সাম্বার চাউল লোকেদের খুব ভালো লাগে। এইভাবেই ওদের ঠেলার কাছে লোকেদের ভিড় জমে যায়, আর প্রথম দিনই কিছুক্ষণের মধ্যে সব বিক্রি হয়ে যায়। দেখো কত রোজগার হয়েছে। হ্যাঁ প্রিয়া, আমি কিন্তু ভাবিনি যে প্রথম দিন আমাদের এতটা উপার্জন হবে। আর এইভাবেই ওদের অনেক রোজগার হতে লাগলো, আর অল্প সময়ের মধ্যেই ঘরের বিভিন্ন দামি জিনিস যেমন টিভি, ফ্রিজ, কুলার কিনে আনতে লাগলো। ওরা নিজের ব্যবসায় এতটাই ব্যস্ত ছিল যে একটুও সময় পেত না। এই দেখে ওদের প্রতিবেশী সরলা ওদের ওপর খুব হিংসা করে। রোজ রোজ নতুন নতুন জিনিস আসছে, খুব রোজগার হচ্ছে মনে হচ্ছে, এইভাবে তো এরা বড়লোক হয়ে যাবে। না না না, আমি এটা হতে দেব না। আমি এদের এত খুশি থাকতে দেব না। এদের এই খুশির ওপর খুব তাড়াতাড়ি গ্রহণ লাগবে, আর গ্রহণ লাগাবো তো আমি। ওই দিন থেকে সরলা ওদের ওপর নজর রাখতে শুরু করে। একদিন যখন ওরা বাড়িতে ছিল না, তখন ওদের চাল ডালের মধ্যে ও কাকড় মিশিয়ে দেয়। এইবার দেখবো কি করে ওদের দোকানে খদ্দের আসে। কালই হবে ওদের ঠেলা লাগাবার লাস্ট দিন, কারণ কালকে খদ্দেররা খাবার খেলেই সব পালিয়ে যাবে। আহা, কি মজা। পরের দিন ওরা ঠেলা নিয়ে সাম্বার চাউল বিক্রি করতে বেরিয়ে পড়ে, আর সাম্বার চাউল বানিয়ে বিক্রিও করতে লাগে। সরলা দূরে দাঁড়িয়েছিল মজা দেখার অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই খদ্দেররা চলে আসে, কিন্তু সরলা এটা দেখে অবাক যে কারোরই কিছু হচ্ছে না। এমা, এটা কি করে সম্ভব? সবাই তো খেয়েই যাচ্ছে, কারোর তো কিছু হচ্ছে না। কেসটা কি? তখনই ওখানে ওর স্বামী রামকিশোর এসে যায়। কি হলো সরলা, কারোরই কিছু হয়নি দেখে অবাক হয়ে গেলে? হ্যাঁ মানে? শোনো, বেশি মানে করবে না। তোমাকে কাল রাতে ওদের বাড়ি থেকে খাবারে পাথর মেশাতে আমি দেখে নিয়েছিলাম। ওই, তোমার লজ্জা করে না শুধুমাত্র নিজের হিংসার কারণে মানুষের প্রাণ নিয়ে খেলা করতে? ভাগ্যিস যে আমি তোমায় ওরমটা করতে দেখে নিয়েছিলাম। তারপর আমি গিয়ে বিকাশ আর প্রিয়াকে সব কথা বললাম, আর ওদের আবার নতুন রেশন এনে দিলাম। তোর মতো নিজ মহিলাকে নিজের স্ত্রী বলতে আমার লজ্জা হয়। তখন ওখানে বিকাশ আর প্রিয়াও চলে আসে। ছি, ওদের পেটে লাথি মারতে তোমার একটু লজ্জা করলো না? তুমি কি ভুলে গেলে এই সেই বিকাশদা আর প্রিয়া বৌদি, যারা আমাদের একবার নয় বারবার সাহায্য করেছে, আর তুমি কি না ওদের পেটেই লাথি মারলে? নিজের স্বামীর এই কথা শুনে ও নিজের ভুলটা বুঝতে পারে আর অনুশোচনা হয়। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্রিয়া, বিকাশ দাদা, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুলে গেছিলাম যখন চিঙ্কির কারেন্ট লেগেছিল, তখন প্রিয়া বৌদি নিজের প্রাণ বাজি রেখে আমার মেয়েকে বাঁচিয়েছিল, আর আমাদের দুর্দিনে তো বিকাশ দাই আমাদের মুখে অন্ন তুলে দিয়েছিল। কোনো ব্যাপার না সরলা বোন, মানুষের মনে এসব চিন্তা ভাবনা আসতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত তুমি যে নিজের ভুলটা বুঝতে পারলে সেটাই অনেক। ওরা দুজন সরলাকে ক্ষমা করে দেয় আর নিজেদের ঠেলার কাজে আবার মন দেয়। কিছু সময়ের মধ্যে ওদের অনেক লাভ হলে ওরা নিজেদের জন্য একটা ধাবা খুলে নেয়, যাতে ওদের রোজগার অনেক বেড়ে যায়, আর এইভাবেই ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। Thanks for watching.